নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। ধনপুর এবং বক্সনগরের উপনির্বাচন সম্পন্ন হয়েছে। কত পার্সেন্ট ভোট পড়েছে এটা ম্যাটার করে না এই কারণে যে এখন দেশের মধ্যে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং বিতর্ক হচ্ছে সেটি হলো এক দেশ এক নির্বাচন। বলা হচ্ছে যে এই এক দেশ এক নির্বাচন অনুসারে যদি এটা পার্লামেন্টে পাশ করা হয়, প্রস্তাব যেটা আগামী বিশেষ অধিবেশনে পেশ করা হবে বলে বলা হচ্ছে, এবং যার জন্য প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটি রিপোর্ট দেবে এবং সম্ভবত প্রস্তাব চলে আসবে আগামী বিশেষ অধিবেশনে। যদি পাশ হয়ে যায় এবং রাজ্যগুলোর তরফ থেকে অধিকাংশ রাজ্যগুলো বা 50% রাজ্য থেকে যদি র্যাটিফিকেশন বা অনুমোদন যদি পাওয়া যায়, তাহলে কি হতে পারে? তাহলে দেশের 31টি বিধানসভাতে একসাথে নির্বাচন হতে পারে। তাহলে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন একসাথে হতে পারে। ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনও আবার হতে পারে, যদি যেভাবে অনুমান করা হচ্ছে, যেভাবে নির্বাচন হওয়ার কথা অনুমান করা হচ্ছে বিশেষজ্ঞদের দ্বারা, যে বিষয়গুলো নিয়ে বিতর্ক হচ্ছে, যদি সেইভাবে হয়, তাহলে যে নির্বাচনগুলো অলরেডি হয়ে গেছে, যেগুলো হবে এই আগামী 2-3 মাসের মধ্যে, যে 5টি বিধানসভা নির্বাচন হবে সেগুলো তো আছেই। আগামী 2 বছরের মধ্যে যে বিধানসভাগুলো নির্বাচন হওয়ার কথা সেগুলো, এবং ইতিমধ্যে গত 2 বছরের মধ্যে যতগুলো নির্বাচন হয়ে গেছে সেগুলো, এই সবগুলো মিলিয়ে, অর্থাৎ ভারতবর্ষে যে 31টি বিধানসভা রয়েছে, পন্ডিচেরি, গোয়া ইত্যাদি ছোট রাজ্যগুলো, দিল্লি যেগুলো পূর্ণ রাজ্য নয়, বিশেষ করে দিল্লি পূর্ণ রাজ্য নয়, এইগুলো সব মিলিয়ে যে 31টি বিধানসভা রয়েছে সেই সবগুলোর বিধানসভা নির্বাচন লোকসভার সাথে হতে পারে বলে অনুমান করা হচ্ছে। শুধু তাই না, বলা হচ্ছে যে এই বিলে, যে বিল সম্ভাব্য যে বিল, সেই বিলে তারও প্রভিশন থাকতে পারে যে পঞ্চায়েত নির্বাচন, গ্রাম পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির নির্বাচন, এমনকি এডিসির নির্বাচন, যতগুলো নির্বাচন রয়েছে, যতগুলো বডি রয়েছে আর কি, যেমন আমাদের এই রাজ্যে এডিসি রয়েছে, একটা ত্রিপুরা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, যেটাকে এডিসি বলা হয় সংক্ষেপে, সবাই জানে। এই রাজ্যে নগর সমিতিগুলো রয়েছে, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, নগর পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে ত্রিস্তরীয় ব্যবস্থা রয়েছে, যেখানে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ রয়েছে। এই যে নির্বাচনগুলো, এগুলো আলাদা আলাদা সময়ে হয়। যেমন গ্রাম পঞ্চায়েত নির্বাচন এক সময়ে হয়েছে, নগর সমিতিগুলোর নির্বাচন আরেক সময়ে হয়েছে, এডিসির নির্বাচন আরেক সময়ে হয়েছে, বিধানসভা নির্বাচন আরেক সময়ে হয়েছে, লোকসভা নির্বাচন আর একটা সময়ে হয়েছে। বলা হচ্ছে ব্যাপকভাবে, বিশেষ করে শাসক দলের তরফ থেকে ব্যাপকভাবে বলা হচ্ছে বিভিন্ন বিতর্কে, আলোচনা সভাতে, যে এই যে আলাদা আলাদা করে নির্বাচন হয়, এর ফলে আলাদা আলাদা করে ভোটার লিস্ট তৈরি করতে হয়, আলাদা আলাদা করে ব্যবস্থাপনা তৈরি করতে হয়, এবং তার জন্য বাজেট, তার জন্য ম্যান পাওয়ার জেনারেশন, প্রচুর সরকারি কর্মচারীকে কাজে লাগাতে হয়। তার জন্য এই যে মডেল কোড অফ কন্ডাক্ট, যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন হোক আর মিউনিসিপ্যালিটি হোক আর এডিসি হোক আর বিধানসভা হোক অথবা রাজ্যসভা হোক, মডেল কোড অফ কন্ডাক্ট থাকে, এবং ওই সময়টাতে, ওই জায়গাতে সরকার নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কোনো পলিসি ডিক্লেয়ার করতে পারে না। ফলে কি হয়, ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই সময়টা আটকে থাকে অনেক, যে কাজগুলো চলে আসছিল শুধু সেই কাজগুলোই হতে পারে। ফলে এইটা ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এই যে আলাদা আলাদা সময়ের নির্বাচন, এটা একটা রুকাবট, এটা একটা বাধা, বিঘ্ন তৈরি করে।
এটা যুক্তি হিসেবে দেখানো হচ্ছে। সরকারের প্রচুর পরিমাণ খরচ হয়, মানে যে ট্যাক্সের পয়সা দিয়ে মানুষের ডেভেলপমেন্ট করার কথা সেই ট্যাক্সের পয়সা নির্বাচন পরিচালনার কাজে খরচ করতে হয়। এবং সরকারের যে মেশিনারি, সরকারের যে আইএএস অফিসার হোক, আইপিএস অফিসার হোক, মন্ত্রীরা হোক, বিধায়করা, মানে বিধায়করা যদিও সরকারের হয় না, কিন্তু তারাও ডেভেলপমেন্ট প্রসেসের সঙ্গে তারা কোনো না কোনোভাবে যুক্ত থাকে, বিধায়করাও। এদের সবাইকে এই বিভিন্ন নির্বাচনগুলোতে ব্যস্ত থাকতে হয়। যারা রাজনৈতিক দলের, মানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তারা যেহেতু দলেরও নেতা কর্মী হন, সেহেতু তাদেরও ব্যস্ত থাকতে হয়। আর অফিসারদের তো আয়োজনের জন্য ব্যস্ত থাকতেই হয়, কারণ মানে অনেকটা মেয়ের বাড়ির বিয়ের পিতার মতন তাদের আয়োজনের জন্য তাদের সব কিছু দেখতে হয়। তাদের মানে মেয়ের কাকা, পিতা, মামা, এরকম অবস্থা হয় অফিসারদের, তাদের সব কিছু দেখতে হয়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত। এই সব কিছুর জন্য কি হয়, এদের ব্যস্ত থাকতে হয়, খরচ করতে হয়, সরকারি খরচ, অতিরিক্ত খরচ করতে হয়। সব কিছু মিলিয়ে সারা বছর যে পুরো সরকারি ব্যবস্থাটার ব্যস্ততা এবং এই নির্বাচন কেন্দ্রিক হয়ে যাওয়া, এইটার থেকে দেশকে উদ্ধার করার কথা বলা হচ্ছে যে এক দেশ এক নির্বাচন, মানে 5 বছরে শুধু একবারে নির্বাচন হবে। সেই সময়ে লোকসভারও নির্বাচন হবে, বিধানসভারও হবে, তারপর এডিসিরও হবে, গ্রাম পঞ্চায়েতেরও হবে, নগর সমিতিগুলোরও হবে। অর্থাৎ সবগুলো ভোট একসাথে হয়ে যাবে। এখন যিনি গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করেন, তার পঞ্চায়েতের জন্য একটা ব্যবস্থা থাকবে, একটা জায়গায় সে পঞ্চায়েতে তার ক্যান্ডিডেটকে ভোট দেবেন বাটন টিপিয়ে। আর যিনি এডিসি এলাকায় থাকেন তিনি এডিসির জন্য ভোট দেবেন, যিনি মিউনিসিপ্যালিটিতে থাকেন মিউনিসিপ্যালিটির জন্য ভোট দেবেন, আর বিধানসভা এবং লোকসভার জন্য আলাদা আলাদা এই একই সময় দিয়ে চলে আসবেন। ফলে একসাথেই পুরো কাজ হয়ে গেল। এরপরে রেজাল্ট এলে যার যার মানে ফলাফল বিজয়ীদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। 5 বছরের মধ্যে আর সরকার মানে বিধানসভা চলতে থাকবে, লোকসভা চলতে থাকবে, পঞ্চায়েতগুলো চলতে থাকবে, মিউনিসিপ্যালিটিগুলো, এডিসিগুলো, এই সবগুলো চলতে থাকবে। এখন এই যুক্তির সঙ্গে সঙ্গে এখানে প্রথমে বলে দিই, এই অনুযায়ী যদি এইভাবেই যদি বিল পাস হয় এবং আইনে পরিণত হয় এবং সিদ্ধান্ত হয়ে যায়, তাহলে ত্রিপুরা রাজ্যের বিধানসভার নির্বাচন যেটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে এবং সরকার গঠিত হয়েছিল মার্চ মাসে, আজকে থেকে 6 মাস আগে, সেই বিধানসভাতেও নতুন করে নির্বাচন হওয়ার কথা। অর্থাৎ ত্রিপুরা রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রের জন্য আবার নতুন করে ভোট গ্রহণ করার কথা, যদি এইভাবে সব কিছু চলে। এবং এই ইঙ্গিতই কিন্তু বারবার দেয়া হচ্ছে বিভিন্ন নেতাদের তরফ থেকে। বিভিন্ন বক্তব্য রাখার সময়ে বিভিন্ন টিভি মিডিয়াতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখনই তারা আলোচনাতে যাচ্ছেন, তখন কিন্তু কোনো না কোনোভাবে এই যুক্তি দেখাচ্ছেন যে সবগুলো বিধানসভা একসাথে হয়ে গেলে এই লাভ, তাহলে সবগুলো মানে ত্রিপুরা বিধানসভা তার মধ্যে ইনক্লুডেড। সেই দিক থেকে দেখতে গেলে যে আজকে যে উপনির্বাচন হয়েছে ধনপুরে এবং বক্সনগরে, এই উপনির্বাচনের রেজাল্ট বেরিয়ে আসবে আগামী 8 তারিখ। তাতে কে বিজয়ী এবং সবাই অনুমান করতে পারছে কারা বিজয়ী হতে পারে। কেন হতে পারে সে তো আর একটা বিষয়, কিন্তু কারা হতে পারে এটা সবাই অনুমান করতে পারছেন। এখন যারা এখানে বিজয়ী হয়ে বিধানসভায় আসবেন, যদি এই লোকসভার সঙ্গে আবার বিধানসভা নির্বাচন হয়, তাহলে তাদেরকেও কিন্তু আবার নির্বাচনে যেতে হবে। সেই ক্ষেত্রে তারা মাত্র 5-6 মাসের বিধানসভার অতিথি হিসেবে থাকবেন। এরপরে আবার নির্বাচনে গিয়ে তারা যদি আবার জিতে আসতে পারেন, তাহলে এরপরে 5 বছর, যতদিন পর্যন্ত না আর বিধানসভা, মানে মাঝখানে যদি বিধানসভা ভঙ্গ করতে না হয় সরকার, তাহলে তারা 5 বছর এরপরে বিধায়ক থাকতে পারবেন। তো এই অবস্থাতে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হতে পারে যে সবাই হয়তো অন্য রাজ্যগুলো নিয়ে ভাবেন না, পশ্চিমবঙ্গ বিধানসভা নিয়ে ভাবেন না, অসমের বিধানসভা নিয়ে, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন,
তামিলনাড়ুতে কী হবে, মহারাষ্ট্রে কী হবে, মধ্যপ্রদেশে কী হবে, এইগুলি নিয়ে হয়তো সবাই ভাবেন না, কিন্তু অবশ্যই সবাই নিজের এলাকাটাকে নিয়ে ভাবেন। কারণ বিল যদি সত্যি সত্যি আসে, এবং যেহেতু প্রাক্তন রাষ্ট্রপতিকে কেন্দ্র নেতা বানিয়ে কমিটি বানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, এবং কমিটি তার কাজ শুরু করে দিয়েছে, সেহেতু ধরেই নেওয়া যায় যে আগামী বিশেষ অধিবেশন এই বিল দেখবে, এবং এই বিল সরকারের যেহেতু গরিষ্ঠতা রয়েছে, সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, এবং সরকারকে সমর্থন করার জন্য আরও কিছু কিছু দল বিভিন্ন সময় এগিয়ে এসেছে, হয়তো পাশও হয়ে যেতে পারে। সেহেতু ত্রিপুরা রাজ্যের যারা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়েছিলেন তাদের আবারও ভোট দিতে হতে পারে, আমি আবারও বলছি, হবেই বলছি না, কারণ সেখানে গ্রাম পঞ্চায়েতকে ছাড় দেওয়া হবে কিনা সেটা কিন্তু মানে এখনও স্পষ্ট না। সেখানে মিউনিসিপ্যালিটিকে ছাড় দেওয়া হবে কিনা সেটা স্পষ্ট না। যদি ছাড় দেওয়া না হয় তাহলে পঞ্চায়েতে এবং মিউনিসিপ্যালিটিতে আবার ভোট গ্রহণ হবে। এডিসিকে ছাড় দেওয়া হবে কিনা সেটাও স্পষ্ট না। যদি ছাড় না দেওয়া হয় তাহলে তাদের আবারও ভোট দিতে হবে, আর বিধানসভা এবং লোকসভার তো ভোট দিতেই হবে। এখন অন্য একটি মতও আসছে যে হতে পারে এমনও যে দুবারে ভোট গ্রহণ হতে পারে, একবার লোকসভা এবং বিধানসভা একসাথে, অর্থাৎ আগামী 8 মাসের মধ্যে বিধানসভা এবং লোকসভার একই দিনে আপনি দুটো ভোট দেবেন, একটা কেন্দ্রীয় সরকার গঠন করার জন্য আর একটা রাজ্য সরকার গঠন করার জন্য। সেক্ষেত্রে ত্রিপুরা রাজ্যেও সরকার গঠন করার জন্য আপনাকে আবার ভোট দিতে হতে পারে। আর এরপরে ধরুন 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে আর একদিন আপনাকে ভোট দিতে যেতে হতে পারে। সেক্ষেত্রে একই দিনে মিউনিসিপ্যালিটির ভোট, তারপর গ্রাম পঞ্চায়েতের ভোট, গ্রাম পঞ্চায়েত মানে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি মানে নগরের সব ধরনের একদম মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে নগর পঞ্চায়েত পর্যন্ত সবগুলি, আবার এডিসিরও ভোট। তাহলে একদিনে আবার সারা ত্রিপুরাতে ভোট। এই দুদিনে একদিনে বিধানসভা লোকসভা, আর একদিনে এই বাকি সমস্ত স্থানীয় যে সরকারগুলো প্রতিষ্ঠা করার জন্য মানুষ ভোট দেয়, স্থানীয় যে বডিগুলো আছে, আরবান বডি হোক আর রুরাল বডি হোক, এই সবগুলোর জন্য আর একটা দিন অন্য আরেকটা সময়ে একদিনে সবগুলো ভোট হয়ে যাওয়া। সেই ক্ষেত্রে কি হবে যে ভোটার লিস্ট হবে, সেই ভোটার লিস্ট এই লোকসভা বিধানসভার জন্য একটাই ভোটার লিস্ট হবে, আবার ওইটার জন্য একটাই হবে ভোটার লিস্ট, আলাদা আলাদা করে বারবার করতে হবে না। সরকারি কর্মচারীদেরও বারবার ব্যস্ত হতে হবে না। 2 দিন 2টো নির্বাচন, বাস কমপ্লিট হয়ে গেল কাজ। এরপরে শুধু ডেভেলপমেন্ট করো। এই হলো সরকারের পরিকল্পনা, এইরকমভাবে বলা হচ্ছে। এখন এর ভেতরে অন্য কোনো রাজনৈতিক পরিকল্পনা রয়েছে কিনা, কারণ বিরোধীরা বারবার বলছে যে বিরোধীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, বিরোধীরা যেভাবে তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে, বিশেষ করে ইন্ডিয়া জোট করার পর থেকে যেভাবে দিকে তাদের কর্মীদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি সমর্থন দেখা যাচ্ছে, সেই কারণে ভীতগ্রস্ত হয়ে আর কোনো রাস্তা না পেয়ে বিজেপি তার এই অস্ত্র ব্যবহার করতে চাইছে, যেটা করে বিরোধী দলের নেতাদের এবং দলগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়া, যে যার রাজ্যে ব্যস্ত হয়ে যাওয়া, আর একজোট হওয়ার কোনো সুযোগ না পাওয়া। এবং তারা যেহেতু এর জন্য আগে থেকে প্রস্তুত ছিল না, সেহেতু আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, সাংগঠনিক দিক থেকে তারা একটা সমস্যায় পড়ে যাবে। আর বিজেপি যেহেতু আজকে থেকে কয়েক বছর আগে থেকে বিজেপি জানতো যে 2024-এর নির্বাচনের আগে লাস্ট মোমেন্টে মাত্র 1 বছরেরও কম সময়ে, মানে এখন তো বললে 8 মাসেরও কম সময়, এই রকম একটা কম সময়ের ব্যবধানে বিজেপি হঠাৎ করে এই কার্ডটা খেলবে এবং বিরোধীদেরকে হতচকিত করে দেবে, আর নিজে তার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে, আগে থেকেই নেওয়া প্রস্তুতির কারণে তার সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে সে নির্বাচনে যাবে। সেক্ষেত্রে সে বিধানসভাতেও লাভবান হবে, লোকসভাতেও লাভবান হবে। এটা হলো বিজেপির পরিকল্পনা, এমনটাই বলা হচ্ছে। বাস্তবে কি সেটা এক্ষুনি বলা সম্ভব না। আদতেই এই বিলটা পাস হবে কিনা সেটাও বলা সম্ভব না, কারণ এর জন্য 2/3 মেজরিটি দরকার লোকসভাতেও রাজ্যসভাতেও, কারণ সংবিধান সংশোধনের জন্য
এই 2/3 সাপোর্টের দরকার হয়, যদিও যতজন প্রেজেন্ট তার মধ্যে, এবং সরকার তো এমনও হতে পারে যে কয়েকজনকে একটু হইচই করলে পরে তাদেরকে পুরো সেশন থেকে তাদের আউট করে দিল, এরকম করে করেও সংখ্যা কমিয়ে দিতে পারে বিরোধীদের, অনেক কিছু হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, তো সরকার যে ডিটারমাইন্ড হয়ে নেমেছে এটা বোঝা যাচ্ছে। এখন এটা করতে পারে কি না, তারপর 50% বিধানসভা মানে রাজ্য সরকার এবং বিধানসভা তাদেরকে রেটিফাই করে কি না, যদিও সেক্ষেত্রে অবশ্য বিজেপির অনেকটা সুবিধা আছে, ছোট বড় মিলিয়ে এনডিএ সরকার মিলিয়ে বিভিন্ন সরকারগুলো মিলিয়ে মোটামুটি 15-16টার মতন রাজ্য আরামসে হয়ে যাওয়ার কথা, আমি যেরকমভাবে দেখলাম আর কি। সেক্ষেত্রে হয়তো রাজ্যগুলোর তরফ থেকে রেটিফিকেশনের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু লোকসভা এবং বিধানসভাতে 2/3 মেজরিটি লোকসভাতে হয়ে যাওয়ার কথা, রাজ্যসভাতে হবে কিনা এটা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। এই কারণে শেষ পর্যন্ত এটা কার্যকর করা সম্ভব হবে কিনা এটাও একটা ব্যাপার। আর যদি বিজেপি মনে করে যে এটা দিয়ে বিরোধীদেরকে এবং দেশের জনগণের মানসিকতা বুঝে নেওয়া হলো এবং বিরোধীদেরকে কিছুদিন একটু মানসিকভাবে যন্ত্রণা দেওয়া হলো, এরপরে দেখা গেল হয়তো পার্লামেন্টে বিলই এলো না, অথবা বিল এলেও বিজেপি এমন কোনো চাল খেললো যে আবার অন্য কোনো তার হিডেন এজেন্ডা, হয়তো যেগুলো থাকে সরকারের এবং পলিটিক্যাল পার্টির কোনো হিডেন এজেন্ডা, হয়তো এইটাকে আড়ালে রেখে অন্য কোনো এজেন্ডাকে সামনে নিয়ে আসলো, হয়তো সেটা আবার বিরোধীদের জন্য আবার একটা নতুন কোনো ধাক্কা হতে পারে। এই ধরনের পরিকল্পনাগুলো নিয়েই বিজেপি এগোচ্ছে বলে মনে হচ্ছে আর কি। তবে আমি এটা বলবো যে ত্রিপুরা রাজ্যের মানুষ যারাই ভোটার, নতুন ভোটার হবে আর পুরনো ভোটাররা রয়েছেন, তাদের মনের মধ্যে এইটা বসিয়ে রাখেন যে কোনো কিছুই হতে পারে। আবার বিধানসভা নির্বাচন হতেও পারে, হবেই সেটা আমি একেবারেই বলছি না, কিন্তু হতেও পারে, যেহেতু সবগুলো বিধানসভা এবং লোকসভা একসাথে নির্বাচন করার কথা বলা হচ্ছে, এ কারণে অনুমান, এবং এই অনুমান কিন্তু যথেষ্ট স্ট্রং অনুমান যে হতেও পারে, এবং বিজেপি সেইভাবেই প্রস্তুতি নিয়ে এগিয়ে এসেছে এতদিন ধরে গোপনে গোপনে। এইটা ধারণা করলে সেটা কোনো ভুল না, কারণ বিজেপিকে যারা অল্প বিস্তর হলেও যারা চেনে, আমরা তো ভালো করে চিনি, আর যারা অল্প বিস্তর হলেও যারা চেনে তারা জানে বিজেপির কর্মপদ্ধতি অন্য দলগুলো থেকে অনেক অনেক পৃথক। আর এই কারণে তার যে এই গোপনীয়তার সঙ্গে কাজ করার যে তার মানে ক্ষমতা, এইটা কমিউনিস্ট পার্টির সঙ্গেই একমাত্র মেলে, বাকি অন্য কারোর সঙ্গে মেলে না। ভালো থাকবেন সবাই, আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কেমন মানে এই ব্যাপারে আপনাদের কি মনে হয়। আর এটাও জানাবেন যে যদি লোকসভার সঙ্গে সঙ্গে ত্রিপুরার বিধানসভা নির্বাচনও হয়, তাহলে কি হতে পারে, কেমন হতে পারে, আদৌ হতে পারে কি না, হলে কোন দলের লাভ হতে পারে, লোকসান হতে পারে কার। নমস্কার, ভালো থাকবেন সবাই, জয় হিন্দ।